মনুষ্য সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মধ্যে জন্ম নিয়েছে 6টি বিশেষ প্রবৃত্তি, যাদেরকে আমরা বলি ষড়রিপু। এই ষড়রিপুর মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক তৃতীয়টি, অর্থাৎ লোভ। চাণক্য বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তাই বিষ। এই লোভের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। মানব সভ্যতার আদিকাল থেকে যে লোভের বশবর্তী হয়ে মানুষ নিজ মনের অন্ধকারতম কোণে লুকিয়ে থাকা আদিম জান্তব হিংস্রতাকে বারবার জাহির করেছে, তা হল ক্ষমতার লোভ। ক্ষমতা লাভের মহাযজ্ঞে বলি হওয়া অগণিত মানুষের রক্তে লেপ্টে থাকা ক্ষতবিক্ষত ইতিহাসের পাতা সেই পাশবিকতারই সাক্ষ্য বহন করে চলেছে। মানুষ বাহুবলে কেবল যুদ্ধ বিগ্রহের দ্বারা বস্তুগত ক্ষমতা লাভ করেই ক্ষান্ত হয়নি, হাত বাড়িয়েছে আধ্যাত্মিক ক্ষমতার দিকে, এবং এই উদ্দেশ্য সফল হওয়ার জন্য যখন সাহায্য নিয়েছে অপশক্তির, সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে অন্ধকার জগতের দ্বার, জন্ম হয়েছে অপতন্ত্রের। আমাদের গল্পে দুর্দণ্ড প্রতাপ মাধব নারায়ণের জমিদারিতে গোপনে গড়ে ওঠে অপতন্ত্রের জঘন্যতম বিদ্যা, ডাকিনী চক্র। কিন্তু ডাকিনীরা যখন তাদের শিকার হিসেবে বেছে নেয় স্বয়ং জমিদারের একমাত্র পুত্রকে, তখন দুঃখে রাগে জমিদার মরিয়া হয়ে পড়েন ডাকিনীদের দমন করতে। বহু প্রচেষ্টার পর ডাকিনীদের দমন করতে সক্ষম হলেও পুত্র শোকাতর জমিদার মাধব নারায়ণ করে বসেন এক অক্ষম্য ভুল, যার কারণে সমগ্র জমিদারিতে বর্ষিত হয় এক ভয়াবহ অভিশাপ। বহু যাগযজ্ঞের দ্বারা সাময়িকভাবে অভিশাপের প্রভাব কাটানো সম্ভব হয়। এই ঘটনার 150 বছর পর গ্রামে হঠাৎ করে ঘটতে শুরু করে একের পর এক রহস্যজনক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যু মিছিল কোন ভয়ঙ্করের পূর্বাভাস? তবে কি পুনর্জন্ম নিল সেই রক্তলোলুপ প্রাচীন অভিশাপ? তার করাল দৃষ্টিতে ফুটে ওঠা নৃশংসতা, পাশবিকতা কিসের বলি চায়? আবারও কি তবে ফিরে আসতে চলেছে সেই অভিশাপের কালো মেঘ? অভিশাপের এই করাল দৃষ্টি থেকে কে রক্ষা করবে দিশেহারা ভীত গ্রামবাসীদের? কে উপসংহার করবে এই নবরচিত ডাকিনী চক্রে? শুরু হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের নিবেদন, বিক্রমজিৎ মিশ্রের ডাকিনী চক্র। আপনি শুনলেন ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের আপকামিং মেগা প্রজেক্ট ডাকিনী চক্রের টিজার, কণ্ঠে সায়কা মান। ডাকিনী চক্র আপনারা শুনবেন সর্বমোট 5টি পর্বে। 2 নভেম্বর রিলিজ হবে প্রথম পর্ব। তাই যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চটপট করে নিন। আজ আপনি শুনবেন রবার্ট ই হাওয়ার্ডের গল্প পিজন্স ফ্রম হেল অবলম্বনে লেখা শুভেম্বির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। প্রথম পর্বে আপনি শুনেছেন এক রাতে গ্রিসওয়েল ও তার বন্ধু জন ব্র্যানার আশ্রয় নেয় এক ভাঙাচোরা বাড়িতে। মাঝরাতে জন প্রাণ হারায় এক অশরীরী আততায়ীর হাতে। মৃত অবস্থায় জনকে হাঁটতে দেখে ভয়ে সেই বাড়ি ছেড়ে পালায় গ্রিসওয়েল। ফিরে আসে এলাকার শেরিফ ব্যাকনারের সাথে। ওই রাতে বাড়িতে বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয় তারা। সকাল হলে জনের মৃতদেহ নিয়ে শহরে ফিরে যায় তারা। ঠিক করে পরের দিন রাত্রে তারা আবার ফিরে আসবে এটা দেখতে যে আসলে কে জনকে হত্যা করেছে আর অলৌকিক ঘটনাগুলো কেন ঘটছে। শুরু হচ্ছে শুভেম্বি দ্বিতীয় তথা অন্তিম পর্ব। পাইন গাছের ছায়াগুলো আবার আস্তে আস্তে লম্বা হচ্ছিল। আবার দুজন মানুষ নিউ ইংল্যান্ডের লাইসেন্স প্লেট লাগানো গাড়িতে চেপে ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে যাচ্ছিল সেই পুরানো রাস্তাটা ধরে। ড্রাইভারের সিটে ব্যাকনার। গ্রিসওয়েলের মানসিক অবস্থা এতটাই বিচলিত ছিল যে গাড়ি চালানোর অবস্থা ছিল না তার। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে বিধ্বস্ত জুবুথুবু হয়ে গেছে।
মুখ এখনো ফ্যাকাশে। কাউন্টি অফিসে কাটানো গোটা দিনের চাপ যুক্ত হয়েছিল রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার সাথে। সেই অভিজ্ঞতা যা একটা কালো শকুনের মতো ভেসে বেড়াচ্ছিল তার মনের আনাচে কানাচে। ঘুমোতে তো পারেইনি, খাওয়া দাওয়াও বিশেষ করেনি সে। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা কাটিয়ে ব্যাকনার বললেন, আচ্ছা, আপনি ব্ল্যাসেনভিলিদের সম্পর্কে কিছু জানেন না, তাই তো মিস্টার গ্রিসওয়েল? গ্রিসওয়েলের থেকে কোনো উত্তরের অপেক্ষা না করেই ব্যাকনার বলে চললেন, ওরা ছিল অত্যন্ত গর্বিত, অহংকারী আর খুব নির্দয় প্রকৃতির মানুষ। নিজেদের দরকারে যে কোনো পথে ওরা কাজ হাসিল করত। তাদের খামারে বা বাড়িতে যে সকল নিগ্রোরা কাজ করত তাদের সাথে ওরা মোটেই ভালো ব্যবহার করত না। ওদের মধ্যে নিষ্ঠুরতা ছিল এক সহজাত ধারা। বিশেষত মিস সিলিয়া ওই পরিবারের শেষ বংশধর বলা চলে। কৃতদাসরা মুক্ত ঘোষিত হওয়ার অনেক পরের কথা এটা। বয়স্ক মানুষেরা বলে উনি তার মুলাটো উপজাতির পরিচারিকাকে চাবুক দিয়ে মারতেন, যেন সে তার কৃতদাস। নিগ্রোরা বলে যখনই কোনো ব্ল্যাসেনভিলের সদস্য মারা যায়, স্বয়ং শয়তান নিজে উপস্থিত হয় তাকে নিয়ে যাওয়ার জন্য। কালো পাইনের জঙ্গলের ভেতরে তার আবির্ভাব হয়। গৃহযুদ্ধের পর ওদের অনেকেই খুব তাড়াতাড়ি মারা যায়। চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় নিমজ্জিত হয় চরম দারিদ্র্যে। এতেই শেষ হয়ে যায় ওরা। শেষ অবধি ওদের 4 বোন বেঁচে থাকে। পুরনো বাড়িতেই থাকতো ওরা, সাথে থাকতো কয়েকজন নিগ্রো। তারা অবশ্য তাদের নিজস্ব ঝুপড়িগুলিতেই থাকতো, চাষের কাজ করত ফসলের বিনিময়। নিজস্ব অহংকারের কারণে ওরা এমনিতেই কারো সাথে মিশত না। এর সঙ্গে এবার যুক্ত হয়েছিল লজ্জা, দারিদ্র্যের লজ্জা। মাঝে মাঝে ওদেরকে কয়েক মাস দেখাই যেত না। নিজেদের জিনিসপত্রের দরকার পড়লে কোনো নিগ্রোকে পাঠিয়ে দিত শহরে। ওয়েস্ট ইন্ডিজের কোনো এক জায়গা থেকে মিস সিলিয়া ওদের সাথে থাকতে আসে। এই ঘটনা মানুষজনের চোখ এড়ায়নি। যেখান থেকে এসেছিলেন ওর পূর্বপুরুষের ভিটেমাটি সেখানেই ছিল। বছর 30 সুগঠিত চেহারার সুদর্শনা মহিলা ছিলেন উনি। মানুষজন অন্তত তাই বলে। ওই মেয়েগুলো যাও বা একটু মানুষের সাথে মেশামেশি করত, তিনি একদমই মিশতেন না। মিস সিলিয়া সঙ্গে করে নিয়ে এসেছিলেন এক মুলাটো পরিচারিকাকে, যার ওপর ব্ল্যাসেনভিলেদের নিষ্ঠুরতার প্রমাণ রাখতেন উনি। কয়েক বছর আগে এক বৃদ্ধ নিগ্রো আমাকে জানিয়েছিল মিস সিলিয়া নাকি ওই মেয়েটিকে একটি গাছে সম্পূর্ণ উলঙ্গ করে বেঁধে ঘোড়ার চাবুক দিয়ে পিটিয়েছিলেন। এরপর সেই মেয়েটি নিখোঁজ হয়ে যায়। এতে কেউ খুব একটা অবাক হয়নি। সবাই ধরেই নিয়েছিল অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে গেছে সে। যাই হোক, 1890 এক বসন্তে প্রায় 1 বছর বাদে প্রথমবার শহরে আসে ওদের সবচেয়ে ছোট বোন মিস এলিজাবেথ। নিজেদের দরকারি জিনিসপত্র নিতে এসেছিল সে। জানিয়েছিল নিগ্রোরা সবাই নাকি ওখান থেকে চলে গেছে। আরও কিছু কথা বলে যা কেমন যেন খাপ ছাড়া অদ্ভুত। বলে মিস সিলিয়া নাকি ফিরে গেছেন কাউকে কিছু না জানিয়ে। তার বোনেরা মনে করে উনি ওয়েস্ট ইন্ডিজেই ফিরে গেছেন, কিন্তু তার বিশ্বাস তার আন্টি বাড়িতেই আছেন কোথাও। মেয়েটি ঠিক কী বলতে চাইছিল তা ঠিক বোঝা যায়নি। জিনিসপত্র গুছিয়ে নিয়ে সে ম্যানারের দিকেই চলে যায়। এরপর প্রায় 1 মাস কেটে গেল। একজন নিগ্রো এলো শহরে, জানালো এখন শুধু মিস এলিজাবেথই থাকছেন ওই ম্যানারে। বাকি 3 বোন এখন আর ওখানে থাকে না। কোনো কিছু না জানিয়েই তারা কোথাও একটা চলে গেছে। মিস এলিজাবেথও জানেন না তারা কোথায়। উনি ওই বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছেন, কিন্তু অন্য কোথাও যে যাবেন তারও উপায় নেই।
কারণ থাকার মতো কোনো জায়গা তার জানা নেই। আসলে ওই ম্যানারের বাইরের জগৎ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই সেই অর্থে। তার কোনো আত্মীয় বা বন্ধুও নাকি নেই কোথাও। কিছু একটা ভয়ানক আতঙ্কে ভুগছিলেন মিস এলিজাবেথ। নিগ্রোটা এটাও জানিয়েছিল সারা রাত তার মালকিনের ঘর তালা বন্ধ করা থাকে ভেতর থেকে, সাথেই সারা রাত মোমবাতি জ্বলে তার ঘরে। মিস এলিজাবেথ এরপর এক ঝড়ের রাতে শহরে চলে আসেন নিজের ঘোড়ায় চেপে। ভয়ের চোটে তার প্রায় মরমর অবস্থা। স্কোয়ারের কাছে এসে উনি ঘোড়া থেকে পড়ে যান। যখন কথা বলার মতো অবস্থায় আসেন তখন জানান ম্যানারের ভেতরে একটা গোপন ঘর উনি খুঁজে পেয়েছেন, যার উল্লেখ নাকি 100 বছরের মধ্যে কেউ কোনো দিন করেনি। ওখানেই তিনি তার 3 বোনের মৃতদেহ খুঁজে পেয়েছেন। 3 জনের গলাতেই দড়ি ঝুলছিল ওপরের ছাদ থেকে। এরপর অজ্ঞাত কিছু একটা তাকে কুড়ুল নিয়ে তাড়া করে। সদর দরজা দিয়ে বের হয়ে পালিয়ে আসার আগের মুহূর্তে আর একটু হলেই ওনার মাথা দুফাক হয়ে যেত ওটার আঘাতে। কোনো রকমে তিনি ঘোড়ায় চেপে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। ভয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন মিস এলিজাবেথ। বলতে পারতেন না ঠিক কী তাকে তাড়া করেছিল, শুধু বলতেন ওটা অনেকটা হলদেটে মুখের এক মহিলার মতো। প্রায় 100 লোক তৎক্ষণাৎ সেখানে যায়। তারা সারা বাড়ি তল্লাশ করে, ওপর থেকে নিচ পর্যন্ত, কিন্তু কোনো গোপন ঘর বা তার বোনেদের শরীর কিচ্ছু পাওয়া যায়নি। তবে নিচে দরজার কাঠের গায়ে একটা রামদা পড়েছিল, যাতে মিস এলিজাবেথের কিছুটা চুল আটকে ছিল, যেমনটা উনি ওখানে বলেছিলেন। গোপন দরজা কোথায় আছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য ওনাকে কিছুতেই আনা সম্ভব হয়নি। ওই ম্যানারে ফিরে যাওয়ার কথা শুনেই উনি উন্মাদের মতো আচরণ শুরু করেন। এরপর যখন মিস এলিজাবেথ সুস্থ হয়ে ওঠেন তখন স্থানীয় লোকেরা চাঁদা তুলে তাকে কিছু অর্থ সাহায্য করেন, কিন্তু আত্মগর্বে মটমট করতে থাকা মিস এলিজাবেথ দাতব্য গ্রহণ করেননি। উনি টাকাগুলো ধার হিসেবে গ্রহণ করেন, চলে যান ক্যালিফোর্নিয়ায়, আর ফিরে আসেননি। তবে পরে উনি সেই অর্থ পাঠিয়ে দিয়েছিলেন, আর তখনই জানা গিয়েছিল উনি ওখানে বিয়ে করেছেন, বিবাহিত জীবনযাপন করছেন। ওই বাড়িটা কেউ কেনার চেষ্টা করেনি। মিস এলিজাবেথ ওখানে সব কিছু ছেড়ে চলে যাওয়ার পর একইভাবে পড়ে থাকে। সময় বয়ে গেছে, ভেতরের জিনিসপত্র সবই প্রায় চুরি গিয়েছে। তবে যারা করেছে তারা সাদা চামড়ার গরিবের দল, আমি নিশ্চিত। কারণ কোনো নিগ্রো ওই বাড়ির ছায়া মাড়ায় না। খুব দরকার পড়লে এর পাশ দিয়ে তখনই যায় যখন দিনের আলো ঝকঝক করে। বহুক্ষণ পর ক্রিসওয়েল মুখ খুলল। আচ্ছা শরীফ, মিস এলিজাবেথ সম্পর্কে শহরের লোকেদের কি ভাবনা ছিল? অতি সাবধানে উল্টো দিক থেকে আসা একটা গাড়িকে পাশ দিয়ে ব্যাকনার বললেন, বেশিরভাগ লোকেই ভেবেছিল অত বড় বাড়িটায় একা থাকতে থাকতে মিস এলিজাবেথের মাথায় গণ্ডগোল হয়ে গেছে। তবে কিছু লোক ধরেই নিয়েছিল জোয়ান নামের যে মুলাটো পরিচারিকাকে মিস সিলিয়া এনেছিলেন সে মোটেই পালিয়ে যায়নি, সে ওই জঙ্গলের ভেতরেই লুকিয়েছিল। যে রাগ আর ঘৃণা ছিল তার প্ল্যাসেনভিলেদের ওপর, তার ফল হিসেবেই মিস সিলিয়া এবং এলিজাবেথের 3 বোনকে সে খুন করে। ব্ল্যাক হাউন্ড কুকুর নিয়ে জঙ্গলে তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু তার টিকিটিও দেখা যায়নি। তবে যদি ওই বাড়িতে সত্যিই কোনো গোপন ঘর থেকে থাকে তাহলে সে ওখানেই লুকিয়ে থাকতে পারে। মানে যদি বিশ্বাস করি এরকম কোনো ঘর আছে তবেই। এ তো অসম্ভব শেরিফ, এত বছর ধরে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে না। লিটল কারেকশন মিস্টার গ্রিসওয়েল, কোনো মানুষের পক্ষে এত বছর লুকিয়ে থাকা অসম্ভব। কথাটা বলে ব্যাকনার স্টিয়ারিং ঘুরিয়ে প্রধান রাস্তা ছেড়ে একটা আবছা পায়ে চলা পথের রাস্তার দিকে এগিয়ে গেলেন,
যা চলে গেছে পাইনের জঙ্গলের ভেতর দিয়ে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কয়েক মাইল দূরে এক বয়স্ক নিগ্রোর কাছে। ওর সাথে একটু কথা বলতে চাই। আমরা এমন কিছুর বিরুদ্ধে লড়তে যাচ্ছি যা সাদা চামড়ার মানুষের বোধগম্যতার বাইরে। কৃষ্ণাঙ্গরা কিছু জিনিস সম্পর্কে আমাদের চেয়ে একটু বেশি জানে। এই বুড়ো মানুষটার বয়স প্রায় 100 বছর। ছোটবেলায় ওর মালিক ওকে পড়াশোনা শিখিয়েছিল, তারপর তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেয়। অনেক শ্বেতাঙ্গ মানুষের চেয়ে ওই মানুষটা জগতের বেশি অংশ ঘুরে বেরিয়েছে। সবাই বলে উনি একজন ভুডু বিদ্যা জানা মানুষ। শেষ কথাগুলো শুনে গ্রিসওয়েল এক রাশ অস্বস্তি নিয়ে সামনের সবুজ জঙ্গলের দেওয়ালটার দিকে তাকিয়ে শিহরিত হলো। পাইন গাছের গন্ধের সাথে বাতাসে মিশে আছে অপরিচিত গাছপালা এবং ফুলের গন্ধ। আর এসবের তলায় যে জমি, সেখানে পচা পাঁক আর ক্ষয়ের রাজত্ব। এই অন্ধকার রহস্যময় বনভূমি গ্রিসওয়েলের মনের ওপর ধীরে ধীরে ভাষায় প্রকাশ অযোগ্য এক প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ভুডু, বিড়বিড় করল গ্রিসওয়েল। আমি তো এই ব্যাপারটা একেবারে ভুলেই গিয়েছিলাম যে দক্ষিণের সাথে ব্ল্যাক ম্যাজিকের একটা সম্পর্ক আছে। সত্যি বলতে কি, আমার কাছে ব্ল্যাক ম্যাজিক ছিল সর্বদাই ওয়াটারফ্রন্ট শহরগুলোর পুরনো আঁকাবাঁকা রাস্তায় জড়িয়ে থাকা একটা বিষয়। চোখের সামনে সবসময় ভেসে ওঠে সালেমের ডাইনি, ঝুলতে থাকা মোটা থামের ছাদওয়ালা বাড়িগুলো, সেই সব অন্ধকার ছায়ায় ঢাকা গলি যেখানে কালো বেড়াল বা ওই জাতীয় জিনিস রাতের অন্ধকারে চোরের মতো ঘুরে বেড়ায়। ভুডুইজম বলতেই আমার কাছে সবসময় নিউ ইংল্যান্ডের পুরনো শহরগুলোর কথাই মনে পড়ে। কিন্তু এই জায়গা নিউ ইংল্যান্ডের যে কোনো কিংবদন্তির চেয়েও ভয়ানক। এই ঘন পাইন জঙ্গল, পুরনো নির্জন বাড়িঘর, পরিত্যক্ত চাষের জমি, মিস্টেরিয়াস ব্ল্যাক পিপল, পাগলামোর নানান গল্প এবং আতঙ্ক। হায় ঈশ্বর, এই মহাদেশের চারদিকে ছড়িয়ে আছে কত শত ভয়ঙ্কর প্রাচীন আতঙ্ক। আর বোকারা বলে এটা নাকি তরুণ মহাদেশ। ঈশ্বর আমাদের রক্ষা করুন। ওই যে ওখানে বুড়ো জেকবের কুঁড়ে ঘর। ব্যাকনার গাড়ি থামিয়ে জানালেন। গ্রিসওয়েল দেখতে পেল সামনে একটা ফাঁকা জায়গা। সেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে অতিকায় এক গাছ, তার নিচে একটা ছোট্ট কুটির। এখানে পাইনের বদলে ওক এবং সাইপ্রেস গাছের প্রাধান্য বেশি, যাদের গায়ে দড়ির মতো ঝুলে আছে ধূসর মশাওলা। কুটিরের পেছনে একটা জলাভূমির কিনারা দেখা যাচ্ছে, যা চলে গেছে দূরে ঘন গাছের জঙ্গলের ভেতর। একটা সরু নীল ধোঁয়া বেঁকে চুরে বের হচ্ছে কুটিরের কাঁচা মাটির চিমনির ভেতর থেকে। ব্যাকনারকে অনুসরণ করে এগিয়ে গেল গ্রিসওয়েল ছোট্ট কুটিরটার দিকে। ব্যাকনার চামড়ার টুকরো দিয়ে বানানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরের আবছা আলোয় ভালো করে দেখার জন্য চোখ কুঁচকে তাকালো গ্রিসওয়েল। একটা ছোট জানালা দিয়ে সামান্য একটু দিনের আলো ঢুকছে ঘরের ভেতর। এক বয়স্ক নিগ্রো ঝুঁকে খোলা উনুনের ওপর রাখা একটা স্টুয়ের পাত্রের দিকে তাকিয়ে আছে। ওরা ঢোকার সাথে সাথেই লোকটা ফিরে তাকালো। মানুষটা যে অবিশ্বাস্য রকমের বয়স্ক তা দেখেই বোঝা যাচ্ছিল। তার মুখে মাকড়সার জালের মতো বলি রেখা, যদিও কালো চোখ দুটো অত্যন্ত প্রাণবন্ত। মাঝে মাঝে একবার পলক পড়ছিল এমনভাবে যেন মানুষটার মন দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছে। ব্যাকনার গ্রিসওয়েলকে একটা দড়ি বাঁধা চেয়ারের উপর বসতে ইঙ্গিত করলেন।
নিজে গিয়ে বসলেন একটা রুক্ষ কাঠের বেঞ্চে, বৃদ্ধের মুখোমুখি। জেকব, তোমার কথা বলার সময় এসেছে। আমি জানি তুমি ব্ল্যাসেনভিলেদের ম্যানারের গোপন রহস্যের কথা জানো। এর আগে তোমাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করিনি, কারণ ওটা আমার এলাকায় পড়ে না। কিন্তু গত রাতে সেখানে একজনকে হত্যা করা হয়েছে, আর তার জন্য এই লোকটার ফাঁসি হতে পারে। অবশ্য তুমি যদি বলো ব্ল্যাসেনভিলেদের পুরনো বাড়িটায় ঠিক কী বস্তু আস্তানা গেড়ে বসে আছে, তাহলে এই লোকটা হয়তো বেঁচে যাবে। বুড়ো লোকটার চোখ জলজল করে উঠল। তারপরেই কেমন যেন একটা ঘোলাটে কুয়াশা ছড়িয়ে গেল সেখানে। মনে হলো অতিরিক্ত বয়সের মেঘের ছায়া গ্রাস করল তার আপাত ভঙ্গুর মনটাকে। উনি চাপা গাম্ভীর্যমাখা স্বরে বলে উঠলেন, ব্ল্যাসেনভিলে গর্বিত এবং নিষ্ঠুর। ওদের কেউ যুদ্ধে মারা গিয়েছিলেন, কেউ কেউ মারা যান ডুয়েল লড়তে গিয়ে, কেউ কেউ অবশ্য ওই প্রাচীন ম্যানারের ভেতরে মারা গিয়েছিলেন। ম্যানারের ব্যাপারটা কি? মিস সিলিয়া ছিলেন এদের সবার মধ্যে সবচেয়ে বেশি গর্বিত মানুষ, সবচেয়ে নৃশংস। নেগ্রোরা তাকে ঘৃণা করত, আর জোয়ান সবচেয়ে বেশি। জোয়ানের বাবা নাকি সাদা চামড়ার মানুষ ছিল, আর এসে মিস সেলিয়ার সব কিছু মুখ বুঝে মেনে নিত না। মিস সেলিয়া তাকে কৃতদাসের মতো চাবুক মারত। কথাটা শুনে কড়া গলায় ব্যাকনার বললেন, ব্ল্যাসেনভিলেদের ম্যানারের গোপনীয় ব্যাপারটা কি জেকব? বৃদ্ধের চোখ থেকে কুয়াশা মিলিয়ে গিয়েছিল। চাঁদের আলোমাখা কালো কূপের জলের মতো চকচক করছিল তার চোখ দুটো। কিসের কথা জানতে চাইছেন হুজুর? কি গোপন আমি বুঝতে পারছি না। তুমি ভালো মতোই বুঝতে পারছো জেকব। বছরের পর বছর ওই পুরনো বাড়িটা তার রহস্য নিয়ে ওখানে অবস্থান করছে। তুমি ওই ধাঁধার উত্তর ভালো করেই জানো। মুখ খুললে ভালো দাম পাবে। বৃদ্ধ স্টুটাকে নাড়াতে থাকেন এক মনে। হুজুর, নিজের জীবনটাও একজন বয়স্ক কৃষ্ণাঙ্গ মানুষের কাছে খুব দামি, খুব দামি। তুমি কি বলতে চাইছো? এসব কথা আমাদেরকে বললে কেউ তোমাকে হত্যা করবে? বৃদ্ধ আবার বিড়বিড় করতে শুরু করলেন। চোখে ছেয়ে গেল কালো মেঘের ছায়া। হ্যাঁ হুজুর, তবে সাধারণ কেউ নয়, মানুষ নয়, মানুষের মতো কিছু নয়। জলাভূমির কালো দেবতা। আমার পক্ষে এই গোপন রহস্য উন্মুক্ত করা সম্ভব নয় হুজুর। এই রহস্য পাহারা দিচ্ছে মহাসর্প, সব দেবতাদের চেয়ে বড় দেবতা। এ কথা বললে উনি তার শীতল ঠোঁটের অধিকারী ছোট ভাইকে পাঠিয়ে দেবেন আমাকে চুম্বন করার জন্য, যার মাথায় থাকবে কাস্তে আকৃতির চাঁদের ছাপ। আমি আমার আত্মাকে ওই মহাসর্পের কাছে বিক্রি করে দিয়েছিলাম সেই সময়, যখন উনি আমাকে জুএমবি কি করে নির্মাণ করতে হয় শিখিয়ে দিয়েছিলেন। ব্যাকনার এবার মৃদু স্বরে বললেন,
আমি খুব ছোটবেলায় একবার এসব কথা শুনেছিলাম এক মৃতপ্রায় নিগ্রোর মুখে। এর মানে কি? আমি কি কিছু বললাম? না 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 না, আমি কিছু বলিনি। জুভেম্বি বললে তুমি জেকব, জুভেম্বি। জুভেম্বি, 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 জুভেম্বি এক নারী, জুভেম্বি এক নারী, জুভেম্বি এক নারী। স্লেভ কোস্টের মানুষেরা ওদের সম্পর্কে জানে। হাইতির পাহাড়ে রাতে যে ড্রাম বাজে, সেগুলো ফিস ফিস করে তাদের কথাই বলে। জুভেম্বির নির্মাতারা ডাম্বাল্লার মানুষদের কাছে সম্মানের পাত্র। কোনো সাদা চামড়ার মানুষের কাছে এর বিষয়ে কথা বলার অর্থ মৃত্যু, মৃত্যু। এটা মহাসর্বদেবতার নিষিদ্ধ রহস্যগুলোর মধ্যে একটা। না 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 না, আমার এই বিষয়ে মোটেই কথা বলা উচিত হয়নি। আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি আমি। বৃদ্ধ লোকটা হতাশ স্বরে বলেন। গ্রিসওয়েল বুঝতে পারল মানুষটা তার নিজের মনের ভাবনাটাই উচ্চারণ করলেন। জেকব বুঝতেই পারছেন না তিনি আসলে সবই বলে ফেলেছেন। কোনো সাদা চামড়ার মানুষের জানা উচিত নয় যে আমি তমসাচ্ছন্ন বুড়ো অনুষ্ঠানে নাচ করেছিলাম। তারপরেই আমাকে জম্বি এবং জুভেম্বি তৈরি করার অনুমতি দেওয়া হয়েছিল। মহাসর্প গোপনতা বজায় রাখতে না পারলে শাস্তি দেন। জুভেম্বি একজন মহিলা, তাই তো? ব্যাকনার বলে ওঠেন। এক নারী, সুন্দরী এক নারী। সে জানতো আমি একজন জুভেম্বি নির্মাতা। সে আমার আস্তানে এসেছিল। সে ছিল ভয়াবহ মদ, স্থলে বসবাসকারী সাপের হাড় থেকে বানানো মদ। তার সাথে ভ্যাম্পায়ার বাদুড়ের রক্ত, নাইট হকের ডানা থেকে ঝরে পড়া শিশির এবং আরো অন্যান্য উচ্চারণ অযোগ্য নামের উপাদানের মিশ্রণ। সেও নেচেছিল ওই বিশেষ নাচ। জুভেম্বি হয়ে উঠতে সেটা দরকার ছিল। আর দরকার ছিল ওই ভয়াবহ পানীয়। সে সুন্দরীও ছিল। আমি তাকে মানা করতে পারিনি। কে ছিল সেই নারী? ব্যাকনার উত্তেজনা মাখা স্বরে জানতে চান, কিন্তু বৃদ্ধের মাথা ততক্ষণে নিচু হয়ে ঠেকে গেছে তার বুকে। কোনো উত্তর এলো না তার দিক থেকে। বসে থাকতে থাকতেই সম্ভবত ঘুমিয়ে পড়েছেন তিনি। ব্যাকনার তাকে ধরে কয়েকবার ঝাঁকালেন। তুমি কোনো এক নারীকে জুভেম্বি হওয়ার পানীয় দিয়েছিলে? কে সেই নারী? জুভেম্বি কি? জুভেম্বি হলে আর সে মানুষ থাকে না। সে আর কোনো আত্মীয় বা বন্ধুকে চিনতে পারে না। তার সাথে অন্ধকার জগতের সম্পর্ক স্থাপিত হয় আর ক্ষমতা জন্মায় প্রাকৃতিক দানবদের আদেশ দেওয়ার।
পেঁচা, বাদুড়, সাপ, নেকড়ে ইত্যাদি যে কোনো ছোট মাপের আলোকে অন্ধকারে ঢেকে দিতে পারে বা তাকে মুছে দিতে পারে এই জগৎ থেকে। একে সীসা বা ইস্পাত দ্বারা হত্যা করা যেতে পারে। তবে যদি এভাবে মারা না যায় তাহলে জোবেম্বি চিরকালের জন্য বেঁচে থাকে। এরা মানুষ যা খায় সেরকম কোনো খাবার খায় না। বাদুড়ের মতো বাস করে কোনো গুহায় অথবা পুরনো বাড়িতে আস্তানা পেতে বসে থাকে। জোবেম্বির কাছে সময়ের কোনো মানে নেই। 1 ঘন্টা, 1 দিন, 1 বছর সব তার কাছে একই জিনিস। এরা মানুষের মতো কথা বলতে পারে না বা মানুষের মতো চিন্তা করতে পারে না। তবে এরা নিজেদের কণ্ঠের শব্দ দ্বারা জীবিতকে সম্মোহিত করতে পারে। তারপর সেই মরা মানুষের দেহ যতক্ষণ না একেবারে ঠান্ডা হয়ে যায়, এরা সেই প্রাণহীন শরীরটাকে নিজেদের আদেশ পালন করাতে পারে। যতক্ষণ মৃতদেহে রক্ত প্রবাহিত হয় ততক্ষণ ওই লাশ তার কৃতদাস হয়ে থাকে। এদের একমাত্র আনন্দ মানুষকে হত্যা করা। কিন্তু কেন একজন মানুষ জুবেম্বি হতে চাইবে? ঘৃণা, ঘৃণা আর প্রতিশোধ। তার নাম জোয়ান ছিল। ব্যাকনার সহসাই প্রশ্নটা করলেন। মনে হলো এই নামটা বুড়ো ভুডু ওঝার ওপর ছেয়ে থাকা মেঘলা সংবেদনশীলতার কুয়াশা ভেদ করে প্রবেশ করতে সক্ষম হলো। নিজেকে একবার ঝাঁকিয়ে নিলেন মানুষটা। চোখের ওপর থেকে মিলিয়ে গেল ঘোলাটে ভাবটা। এবার শক্ত কাঁচের গুলির মতো চকচক করে উঠল তার চোখ দুটো। জোয়ান, জোয়ান নামটা কতদিন শুনিনি। জোয়ান খুব সুন্দরী, খুব সুন্দরী জোয়ান। আমাকে ক্ষমা করবেন হুজুর, আমার খুব ঘুম পাচ্ছে। আমি কিছুই মনে করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে ব্ল্যাচেনভিলে ম্যানর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হুজুর, আমি কিছুই মনে করতে পারছি না। এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। যান আপনারা, যান এখান থেকে, এখন যান এখান থেকে, যান। কথা বলতে বলতে উনি একটা কাঠের টুকরো নেওয়ার জন্য উনুনের উল্টো দিকে গিয়ে হাতড়াতে থাকলেন। সহসাই তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো এক চিৎকার। একটা ঝটকা মেরে হাতটা টেনে আনলেন তিনি। তার হাতে আটকে থাকা একটা ভয়ঙ্কর রকমভাবে ছটফট করতে থাকা লেজওয়ালা জীবকে দেখা গেল। ভুডু ওঝার হাতটাকে পাকে পাকে জড়িয়ে ধরেছিল সেই অবয়ব। খাড়া হয়ে উঠেছিল ফনা সমেত মাথাটা। তারপরেই বিষম এক ক্রোধে মারল ছোবল।
বৃদ্ধ মানুষটা চিৎকার করে পড়ে গেল উনুনের ওপরে। ফুটতে থাকা স্টুয়ের পাত্র, পোড়া কাঠ ছিটকে গেল এদিক ওদিক। ব্যাকনার একটা আগুন জ্বলতে থাকা বড় কাঠের টুকরো তুলে নিয়ে সেই ফনা তোলা মাথার ওপর মারলেন এক ঘা। তারপর ছটফটিয়ে কুণ্ডলি পাকিয়ে যাওয়া বস্তুটায় মারলেন এক লাথি। থেতলে যাওয়া মাথাটার দিকে তাকালেন ভালো করে। ওদিকে বুড়ো জ্যাকবের চিৎকার এবং শরীরের নড়াচড়া থেমে গিয়েছিল, স্থির হয়ে পড়েছিল। কাঁচের মতো চোখ তাকিয়েছিল ওপরের দিকে। শেরিফ, শেরিফ কি মরে গেল নাকি? ফিসফিস করে গ্রিসওয়েল। ছটফট করতে থাকা সরীসৃপটার দিকে তাকিয়ে ব্যাকনার উত্তর দিলেন, হ্যাঁ, শেষ। নারকীয় জীবটা এতটাই বিষ ঢেলে দিয়েছিল যে ওতে ওর মতো অন্তত 10 জন মানুষ মরে যেত। তবে আমার মতে বেচারির অতিরিক্ত ভয় আর উদ্বিগ্নতাই মৃত্যুর আসল কারণ। এবার আমরা কি করব? দেহটাকে ওই বিছানায় উঠিয়ে রেখে যাব। বাইরে থেকে দরজা লাগিয়ে দেব যাতে কোনো প্রাণী ওটাকে নিয়ে কিছু করতে না পারে। আগামীকাল ওটাকে শহরে নিয়ে যাব। আজ রাতে আমাদের অনেক কাজ। চলুন এখন। গ্রিসওয়েলের শরীর শিহরিত হচ্ছিল মৃতদেহটাকে ছোঁয়ার সময়। কোনো মতে ব্যাকনারের সে সহায়তা করল ওটাকে কাঠের খাটটার ওপর ওঠাতে। তারপর প্রায় ছুটে বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। দিগন্ত রেখার উপর সূর্য একটু একটু করে ঢলে পড়ছিল। কালো গাছের কাণ্ডগুলোর ফাঁক ফোকর দিয়ে আগুনের শিখার মতো ঝলমলে লাল আলো দেখা যাচ্ছিল। ওরা নিঃশব্দে গাড়িতে উঠে বসল। উঁচু নিচু জমির ওপর দিয়ে ঝাঁকুনি খেতে খেতে গাড়িটা এগোতে শুরু করলো তাদের গন্তব্যের দিকে। আপনার মনে আছে শেরিফ, জেকব বলেছিল যে মহাসর্প তার ভাইদের একজনকে পাঠিয়ে দেবে? মনে আছে আপনার? গ্রিসওয়েল বিচলিত স্বরে বলল, আজে বাজে কথা। এটা নেহাত কাকতালীয় ব্যাপার। সাপেরা উষ্ণতা পছন্দ করে আর পেছনে জলাভূমি তো সাপে ভর্তি। ওটা ওখান থেকে উঠে এসে কাঠের মধ্যে ঢুকে বসেছিল। পুরো জেকব কাঠ হাতড়াতে গিয়ে ওটার গায়ে হাত দিয়ে ফেলে আর স্বভাববশতই প্রাণীটা ছোবল মারে। এর ভেতরে অতিপ্রাকৃত কিছু নেই। তবে এটাও ঠিক, আমি এই প্রথমবার কোনো র্যাটল স্নেককে সতর্কতার সংকেত না দিয়ে কামড়াতে দেখলাম। তার সাথেই প্রথমবার কোনো সাপের মাথায় অর্ধচন্দ্রাকৃতি ছাপ দেখলাম। পুনরায় কথা বলার আগে ওদের গাড়ির মুখ ঘুরে গেল মূল রাস্তার দিকে। গ্রিসওয়েল জিজ্ঞাসা করল, আপনি কি এটাই মনে করেন যে মুলাটো পরিচারিকা জোয়ান এত বছর ধরে ওই বাড়িতেই আস্তানা গেড়ে বসে আছে? আপনি তো নিজেই শুনেছেন বুড়ো জেকব কি বলছিল। জুভেম্বির কাছে সময়ের কোনো অর্থ নেই। রাস্তার শেষ বাঁকটা ঘুরতেই লাল সূর্যাস্তের বিপরীতে কালো রঙের ব্ল্যাসেনভিলে ম্যানারটার অবয়বটাকে আবার দেখা গেল। গ্রিসওয়েল দু হাতে নিজেকে চেপে ধরে ঠোঁট কামড়ে ভেতর থেকে উঠে আসা চিৎকার করার ইচ্ছেটাকে আটকাল। সেই রহস্যময় গোপন আতঙ্ক আবার প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। ওই দেখুন। গাড়িটা রাস্তার পাশে থামানোর সাথে সাথেই ব্যাকনারের শুকনো ঠোঁট থেকে ফিসফিস করে উচ্চারিত হলো শব্দ দুটো। বারান্দার রেলিং থেকে এক ঝাঁক পায়রা উড়ে গেল সূর্যাস্তের দিকে, লালচে আভার বিপরীতে কালো মেঘের মতো। দুজনেই কয়েকটা মুহূর্ত কাঠের পুতুলের মতো বসে থেকে গেলেন পায়রার ঝাঁকের এই উড়ে যাওয়া দেখে। অবশেষে আমিও ওদের দেখা পেলাম। ব্যাকনারের বিড়বিড়ানি শুনে গ্রিসওয়েল ফিসফিস করে বলল, সম্ভবত যাদের মাথার ওপর দুর্ভাগ্য ঝুলে থাকে তারাই কেবলমাত্র ওদের দেখতে পায়।
আমি নিশ্চিত সেই ভবঘুরে মানুষটাও ওদের দেখেছিল। গাড়ি থেকে নেমে এসে ব্যাকনার শান্ত স্বরে বললেন, দেখাই যাক কি হয়। ক্রিসওয়েল লক্ষ্য করল সহজাত প্রবৃত্তি থেকেই যেন মানুষটার হাত চলে গেছে তার বন্দুকের খাপের ওপর। ওক কাঠের দরজাটা একইভাবে ভাঙা কবজার ওপর ঝুলছিল। ভাঙা ইটের রাস্তার ওপর দিয়ে ওদের হেঁটে যাওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। জানালার কাঁচগুলোতে সূর্যাস্তের শেষ আলো চকচক করছিল। বড় হলঘরটায় আসতেই গ্রিসওয়েল দেখতে পেল কিছু কালো দাগ, যা চলে গেছে সেই ঘরটার দিকে, মৃত মানুষের হাঁটাচলা করার প্রমাণ। ব্যাকনার গাড়ি থেকে কম্বল নিয়ে এসেছিলেন। ফায়ারপ্লেসের সামনে পাতলেন ওগুলোকে। আমি দরজার পাশে শুয়ে থাকব, আর আপনি গত রাতে যেখানে শুয়েছিলেন সেখানেই শোবেন। আমরা কি আগুন জ্বালাবো? না, আপনার কাছে আপনার ফ্ল্যাশলাইটটা আছে, আর আমিও আমারটা নিয়ে এসেছি। আমরা এখন অন্ধকারেই অপেক্ষা করব কি ঘটে তা দেখার জন্য। আমি আপনাকে যে বন্দুকটা দিলাম ওটা ব্যবহার করতে জানেন তো? মনে হয় জানি, যদিও আমি কখনোই রিভলভার চালাইনি। তবে কিভাবে ওটা কাজ করে সেটা জানা আছে। বুঝলাম। ব্যাকনার পা মুড়ে কম্বলের ওপর বসলেন। বড় নীল রঙের কোল্টার সব কার্তুজ বার করে ভালো করে পরীক্ষা করে দেখে নিলেন। গ্রিসওয়েল বেশ খানিকটা ঘাবড়ে যাওয়া মন নিয়ে পায়চারি করতে থাকলো। দেখতে থাকলো আকাশের আলো একটু একটু করে ম্লান হয়ে হারিয়ে যাচ্ছে। এক হাতে ভর দিয়ে ম্যান্টেল পিসের ওপর ঝুঁকে ধুলোয় ঢেকে থাকা ছাইয়ের দিকে তাকিয়ে রইল। নিশ্চিতভাবেই এই ছাই যে আগুন থেকে সৃষ্টি হয়েছিল সেটা জ্বালিয়েছিলেন এলিজাবেথ ব্ল্যাসেনভেলে 40 বছরেরও বেশি সময় আগে। ভাবনাটা যথেষ্টই হতাশা জাগানোর মতো। বিশেষ কিছু না ভেবেই পায়ের সামনেটা দিয়ে ওই ছাইটাকে নাড়াচ্ছিল সে। এই সময়ই ওই ছাইয়ের ভিতর থেকে একটা কাগজের টুকরো ওর চোখে পড়ল। হলদে হয়ে যাওয়া কাগজ। কিছু না ভেবেই গ্রিসওয়েল নিচু হয়ে ছাই থেকে ওটাকে বের করে নিল। পিচবোর্ড দিয়ে বাঁধানো একটা নোটবুক। হাতের বন্দুকের নলের দিকে চোখ কুচকে তাকিয়ে ব্যাকনার জিজ্ঞাসা করলেন, কি ওটা? তেমন কিছু নয়, পুরনো একটা নোট বই। ডায়েরির মতোই মনে হচ্ছে। সব পাতাতেই কিছু না কিছু লেখা, তবে কালি খুবই বিবর্ণ হয়ে গেছে এবং কাগজের অবস্থাও খুবই খারাপ। দেখে খুব বেশি একটা কিছু বোঝা যাচ্ছে না এটার বিষয়ে। আচ্ছা, এটা ফায়ার প্লেসের ছাইয়ের ভেতর থাকলো অথচ পুড়ে গেল না কেন বলুন তো? আগুন নিভে যাওয়ার পর ওটাকে ছুঁড়ে ফেলা হয়েছিল। এখানে যেসব চোরেদের আগমন হয় তাদেরই কাজ। পড়তে জানতো না, ছুঁড়ে ফেলে দিয়েছে আর কি। গ্রিসওয়েল প্রায় নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো অতি সাবধানে উল্টাচ্ছিল। হলদে হয়ে যাওয়া পাতার লেখাগুলো চেষ্টা করছিল বোঝার। উল্টাতে উল্টাতে এক সময় থমকে গেল। এখানে এমন একটা এন্ট্রি আছে যা বেশ ইন্টারেস্টিং। শুনুন, পড়ে শোনাচ্ছি। এখানটা থেকে শুরু। শুনুন। আমি জানি আমি ছাড়াও এই বাড়িতে কেউ আছে। সূর্য ডুবে যাওয়ার পর যখন রাতের আঁধার নেমে আসে, বাইরের পাইন গাছগুলোর রং কালো হয়ে যায়, সে সময় আমি কারো আনাগোনার শব্দ শুনতে পাই। দরজায় ধাক্কা মারার শব্দ শুনতে পাই রোজ রাতে। কে ওটা? ও কি আমার বোনেদের ভেতর একজন, নাকি সিলিয়া আন্টি? যদি তাদের ভেতরেই কেউ হয়, তাহলে সে এমন
চোরের মতো এ বাড়ির ভেতর ঘুরে বেড়ায় কেন? আমার দরজায় ধাক্কা মারার পর সাড়া দিলেই সে কেন দূরে সরে যায়? আমি কি দরজা খুলে বাইরে ওর কাছে যাব? না না, আমার সে সাহস নেই। আমার ভয় করছে। ও ঈশ্বর, আমি এখন কি করব? আমার এখানে থাকার আর সাহস নেই, কিন্তু আমি কোথায় যাব? সোয়ার অন গড, এটা নিশ্চিত মিস এলিজাবেথের ডায়েরি। পড়ুন পড়ুন, পড়ে যান। এরপর আর পড়া যাচ্ছে না তো, তবে কয়েক পাতার পর আবার কিছুটা পড়া যাচ্ছে। শুনুন। যখন আন্টি সেলিয়া নিখোঁজ হয়ে গেলেন, তখন সব নিগ্রো পালিয়ে গেল কেন? আমার বোনেরা মারা গেছে, আমি জানি তারা মারা গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে তারা মারা গেছে অতি ভয়াবহভাবে, ভয়ে এবং যন্ত্রণায়। কিন্তু কেন? কেন? কেউ যদি আন্টি সিলিয়াকে খুন করেও থাকে, তাহলে সে আমার নিরীহ বোনদের হত্যা করবে কেন? ওরা তো সর্বদাই কালো চামড়ার মানুষের সাথে ভালো ব্যবহার করত। জোয়ান, ওহো, এখানে পাতার অংশটা আবার ছিঁড়ে গেছে। এখানে অন্য একটা তারিখে অন্য কিছু লেখা আছে। তারিখ বলেই তো মনে হচ্ছে এটাকে, কিন্তু কালিটা এতটাই বিবর্ণ নিশ্চিত হতে পারছি না। শুনুন, এখান থেকে আবার কি লেখা? ভয়াবহ সেই বস্তু যার কথা বয়স্কা নিগ্রো ইঙ্গিত করেছিলেন। উনি জেকব ব্লাউন্ট আর জোয়ানের নাম বলেছিলেন, কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে কোনো কিছুই বলতে চাননি। সম্ভবত ভয় পাচ্ছিলেন। ওহো, এখানেও আবার ছেঁড়া এরকম। আচ্ছা শুনুন, তারপর আবার কি লেখা? না না, এ কিভাবে হতে পারে? উনি মারা গেছেন অথবা চলে গেছেন, যদিও তার জন্ম এবং বেড়ে ওঠা ওয়েস্ট ইন্ডিজে। যা ইঙ্গিত পাচ্ছি তাতে তার অধঃপতন হয়েছিল। আমি জানি উনি ভুডু রহস্যের দিকে একটু আগ্রহ দেখিয়েছিলেন। আমি এটাও বিশ্বাস করি যে উনি তাদের এক ভয়ঙ্কর অনুষ্ঠানে নাচও করেছিলেন। উনি কিভাবে এরকম পশুতে পরিণত হতে পারেন? এ তো সাংঘাতিক ভয়াবহ। ঈশ্বর, ঈশ্বর, এ জাতীয় জিনিস কি হতে পারে আদৌ? আমি জানি না কি করব। এ নিয়ে ঠিক কি ভাবা উচিত আমার? এটা কি সেই যে রাতের বেলা ঘরে ঘরে ঘুরে বেড়ায়, আমার দরজা ধাক্কা দেয়, অদ্ভুত মিষ্টি শীষ দেয়? না না, আমি পাগল হয়ে যাব। আমি যদি এখানে থাকি, তাহলে আমার বোনেরা যেভাবে মারা গিয়েছিল ঠিক তেমনভাবেই আমিও মরব, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অসম্পূর্ণ দিনলিপি হঠাৎ যেমন করে শুরু হয়েছিল, তেমনই হঠাৎ শেষ হয়ে গেল। গ্রিসওয়েল লেখাগুলোর বোঝার দিকে এতটাই মনোযোগ দিয়েছিল যে সে বুঝতেই পারেনি চারদিকে অন্ধকার অনেকটাই ঘনিয়ে এসেছে। বুঝতেই পারেনি যে ব্যাগনার তার টর্চটা জ্বালিয়ে ধরেছিল তার পড়ার সুবিধের জন্য। একটা ঘোরের বিমূর্ততা থেকে চটকা ভেঙে এসে অন্ধকার হলওয়ের দিকে এক ঝলক তাকালো। বলুন শরীফ, এগুলো শুনে আপনার কি মনে হলো? আমি যা সন্দেহ করে এসেছি, ওই মুলাটো পরিচারিকা জোয়ান মিস সিলিয়ার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য জুভেম্বিতে পরিণত হয়েছিল। সম্ভবত শুধু তার মালকিন নয়, পুরো পরিবারটাকেই সে ঘৃণা করত। জেকবের কথা মতো সে ভুডু আচার অনুষ্ঠানেও অংশ নেয়। তার দরকার ছিল সেই বিশেষ পানীয় যা জেকব তাকে দেয়। মিস সিলিয়া এবং এলিজাবেথের 3 বোনকে সে হত্যা করে। এলিজাবেথকেও শেষ করার অপেক্ষায় ছিল হয়তো, কিন্তু পারেনি। তারপর থেকেই সে ম্যানারে বিচরণ করে বেড়াচ্ছে। আপনার কথা যদি আমি মেনেও নিই, সে কেন অপরিচিত ব্যক্তিদের হত্যা করছে? বুড়ো জেকব কি বলেছিল মনে করুন, জুভেম্বি মানুষ হত্যায় আনন্দ পায়। ব্র্যানারকে সে শীষ দিয়ে ওপরে যেতে বাধ্য করে।
রামদা দিয়ে তার মাথা ফাটিয়ে দুফাঁক করে দেয় এবং অস্ত্রটাকে তার হাতে গুঁজে দেয়। তারপর তাকে নিচে পাঠিয়ে দেয় আপনাকে খুন করার জন্য। কোনো আদালত কখনো এই গল্প বিশ্বাস করবে না, তবে আমরা যদি জোয়ানের দেহ আদালতে পেশ করতে পারি, একমাত্র তখনই আপনাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব। তার মানে তার মানে আমি ঠিক দেখেছিলাম। সে সিঁড়ির রেলিংয়ের কাছে এসে ঝুঁকে আমাদের দেখেছিল। তাহলে আমরা সিঁড়িতে তার পায়ের দাগ দেখতে পাইনি কেন? হয়তো জুভেম্বি তার আত্মাকে এখানে সেখানে পাঠাতে পারে। যৌক্তিকতার সীমার বাইরের কোনো জিনিসকে যুক্তিযুক্ত করার চেষ্টা করে কি লাভ? আসুন, এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করা যাক। আলো নেভাবেন না কিন্তু। না 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 না, নিভিয়ে দিন। আমাদের তো অন্ধকারে থাকতে হবে, যেমনটা ব্র্যানার আর আমি ছিলাম সেভাবেই। ঘর অন্ধকারে ডুবে যাওয়ার সাথে সাথেই শারীরিক অসুস্থতার মতোই ভয় গ্রিসওয়েলকে জাপটে ধরল। ঠকঠকিয়ে কাঁপতে থাকলো তার শরীর। বেড়ে গেল হৃৎপিণ্ডের গতি। মনে হলো দম বন্ধ হয়ে যাবে। কম্বলের ওপর একটা আলতো চাপড় মেরে ব্যাকনার বললেন, ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বের সবচেয়ে বিশ্রী জায়গা। আমি জম্বিদের কথা আগে শুনেছিলাম, কিন্তু কয়েক ঘন্টা আগেও জুভেম্বি বলেও যে কিছু হয় তা জানতাম না। কিছু বিশেষ ওষুধ ভুডু ওঝারা নারীদের খাইয়ে দেয়, যার কারণে তারা পাগলের মতো আচরণ করে, কিন্তু তাতে সব কিছুর ব্যাখ্যা করা যায় না। সম্মোহনের ক্ষমতা, অস্বাভাবিক দীর্ঘায়ু, মৃতদেহ নিয়ন্ত্রণের ক্ষমতা, না, জুভেম্বি নিছক কোনো পাগল মহিলা হতে পারে না। জুভেম্বিকে এক দানব বললে ভুল হবে না। মানুষের মতোই কিছু একটা, কিন্তু যার ক্ষমতা মানুষের চেয়ে অনেক বেশি, যার জন্ম হয় কালো জলাভূমি আর জঙ্গলের অন্ধকারাচ্ছন্ন জাদুর সহায়তায়। ঠিক আছে, দেখা যাক আমরা কি করতে পারি। তার কথা থেমে যেতেই নেমে এলো চরম নীরবতা, যার ভেতর গ্রিসওয়েল নিজের হৃৎপিণ্ডের ধক ধক করতে থাকা শব্দ নিজের কানে শুনতে পেল। বাইরে অন্ধকার জঙ্গলের ভেতর থেকে নেকড়ে আর পেঁচার চিৎকার ভেসে এলো। তারপর নীরবতা আবার কালো কুয়াশার মতো ছেয়ে গেল চারদিকে। গ্রিসওয়েল কম্বলের ওপর জোর করে শুয়ে থাকতে বাধ্য হয়েছিল। সময় যেন থমকে গেছে বলে মনে হলো। ওর আরও মনে হচ্ছিল যেন ওর দম বন্ধ হয়ে আসছে। অসহ্য উদ্বেগের মাত্রা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। ওর সারা গা ভিজে গিয়েছিল ঘামে। স্নায়ু সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। দাঁতে দাঁত চিপে থাকলো কিছুক্ষণ। এক হাতের নখ অন্য হাতের চামড়ায় গেঁথে যাওয়ার জোগাড় হচ্ছিল। ঠিক কী সে প্রত্যাশা করছে তা বলা মুশকিল। নিজেই জানে না। শয়তান হয়তো আবার আঘাত করবে, কিন্তু কিভাবে? আবার কি সেই ভয়াবহ সুরেলা শীষ দেবে, নাকি খালি পায়ে চুপি চুপি নেমে আসবে সিঁড়ি বেয়ে? শোনা যাবে কাঠের ক্যাঁচ ক্যাঁচ শব্দ, নাকি অন্ধকারে হঠাৎ করে রামদার ঘা এসে পড়বে তাকে, নাকি ব্যাকনারকে বেছে নেবে এইবার? ব্যাকনার কি ইতিমধ্যে মরে গেছে? অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না গ্রিসওয়েল, তবে মানুষের একটানা নিঃশ্বাস ফেলার শব্দ ওর কানে আসছিল। মনে মনে ভাবল, ব্যাকনারের স্নায়ু নিশ্চিত ইস্পাত দিয়ে বানানো। পরক্ষণেই আরেকটা ভয় চেপে ধরল গ্রিসওয়েলকে। এই অন্ধকারে একটু দূরে তার পাশে যে বসে নিঃশ্বাস নিচ্ছে, সে ব্যাকনারই তো। ওই দানব
ইতিমধ্যেই শেরিফকে মেরে ফেলে তার জায়গায় এসে বসে নেই তো, নারকীয় হাসি মুখে নিয়ে অপেক্ষা করছে তাকে আঘাত করার জন্য। এরকম কত শত জঘন্য কল্পদৃশ্য গ্রিসওয়েলকে দাঁত নখ সানিয়ে আক্রমণ করে চলেছিল সে নিজেও জানে না। ওর কেমন যেন মনে হতে শুরু করলো যদি সে এক্ষুনি লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে এই অভিশপ্ত বাড়ি থেকে পালিয়ে না যায় তাহলে নির্ঘাত পাগল হয়ে যাবে। এমনকি ফাঁসির দড়ির ভয়ও তাকে আর এই অন্ধকারে শুইয়ে রাখতে পারবে না। সহসাই ব্যাকনারের শ্বাস নেওয়ার ছন্দে পতন ঘটল। গ্রিসওয়েলের মনে হলো কেউ যেন তার ওপর এক বালতি বরফ জল ঢেলে দিয়েছে। ওপরে কোথাও থেকে ভেসে এলো অদ্ভুত মিষ্টি সুরে লাশিস দেওয়ার শব্দ। গ্রিসওয়েলের মানসিক নিয়ন্ত্রণ তছনছ হয়ে গেল। তার চারদিকে যে অন্ধকার ছিল তার চেয়েও বেশি গভীরতর অন্ধকারে তার মস্তিষ্ক যেন ডুবে গেল। কিছু সময়ের জন্য সব কিছু কেমন যেন ফাঁকা হয়ে গেল ওর কাছে। এরপর সে যখন চেতনা ফিরে পেল তখন একটা গতির অনুভব হলো তার। সে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে, অবিশ্বাস্য রকম উঁচু নিচু রাস্তার ওপর দিয়ে হোঁচট খেতে খেতে দৌড়াচ্ছে। তার চারদিকে শুধুই অন্ধকার। সে অন্ধের মতো দৌড়ে যাচ্ছিল। একসময় আবছাভাবে তার মনে হলো সে ওই বাড়িটা থেকে সম্ভবত মাইল কয়েক দূরে পালিয়ে আসতে পেরেছে। এবার তার ভাবনা ভারাক্রান্ত মস্তিষ্ক পুনরায় কাজ করতে শুরু করে। যদিও সে নতুন ভাবনাকে পাত্তা দিল না। যে খুন সে করেনি তার জন্য ফাঁসি হওয়ার ভয়ের চাইতেও দ্বিগুণ ভয় ওই নরক সম বাড়িটায় ফিরে যাওয়া। তার ভেতর আবার দৌড়ানোর তাগিদ জেগে উঠল। দৌড়াতে হবে এভাবে, যেভাবে সে দৌড়াচ্ছে, ততক্ষণ অবধি যতক্ষণ না সে তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। মস্তিষ্ক এখনও পুরোপুরি কুয়াশামুক্ত হতে পারেনি, কিন্তু একটা বিষয় সে ভালো করে বুঝতে পারল। কালো আকাশের গায়ে গাছের কালো ডালপালা ভেদ করে একটাও তারা সে দেখতে পাচ্ছে না। অস্পষ্ট একটা ইচ্ছা তার হচ্ছিল এটা জানার বা দেখার সে কোথায় যাচ্ছে। তার মনে হচ্ছে সে একটা পাহাড়ে আরোহণ করছে। ব্যাপারটা আশ্চর্যজনক, কারণ সে ভালো করেই জানে এই ভুতুড়ে ম্যানারের কয়েক মাইলের মধ্যে কোনো পাহাড় নেই। এরপরেই তার সামনে ওপরের দিকে একটা ম্লান আলো দেখতে পেল সে। হাঁচড় পাঁচড় করে ওটার দিকে এগিয়ে যেতে শুরু করলো গ্রিসওয়েল। তার পায়ের তলায় পাথুরে খাঁজ, যা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল এক উদ্বেগজনক পরিস্থিতির দিকে। এই সময়ে গ্রিসওয়েলকে আবার আতঙ্ক জাপটে ধরল। বুঝতে পারল একটা শব্দ তার কানে এসে ধাক্কা মারছে অনবরত, এক অদ্ভুত বিদ্রুপসূচক শীষ। এই শব্দই তার মাথা থেকে কুয়াশার জাল ছিঁড়ে দিল। আরে ব্যাপারটা কি হলো? কোথায় আছে সে? কোথায় আছে সে এখন? একই সাথে ঘোর কাটা এবং উপলব্ধি তার ওপর কষায়ের আঘাতের মতো কাজ করল। বুঝতে পারল সে কোনো রাস্তা দিয়েই পালাচ্ছিল না বা পাহাড়েও উঠছিল না, একটা সিঁড়ি দিয়ে উঠছিল। সে এখনও ব্ল্যাসেনভিলে ম্যানারেই আছে, সেই সিঁড়িটা দিয়ে উঠছে। ওর ঠোঁটের ফাঁক দিয়ে একটা অমানবিক চিৎকার বেরিয়ে এলো। তার সাথেই সেই মন উন্মন করা আসুরিক শীষের শব্দেও যেন লাগলো জয়ের উচ্ছ্বাস। গ্রিসওয়েল চেষ্টা করলো থামার, ঘুরে দাঁড়ানোর, এমনকি রেলিংয়ের ওপর দিয়ে ঝাঁপ মারার, কিন্তু তার ইচ্ছা শক্তি কিভাবে যেন একেবারে
টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ওটার অস্তিত্বই যেন ছিল না আর। তার নিজস্ব ইচ্ছে বলে আর কিছু নেই। ক্রিসওয়েল ফেলে দিল হাতের ফ্ল্যাশ লাইট। ভুলে গেল তার পকেটে বন্দুক আছে। নিজের শরীরকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা চলে গিয়েছিল। পা দুটো কাঠের টুকরোর মতো নড়ছিল। মাথার সাথে ওদের কোনো যোগাযোগই ছিল না যেন। বাইরের কোনো ইচ্ছে ও দুটোকে নিয়ন্ত্রণ করছিল। ওই অঙ্গ দুটো পদ্ধতিগতভাবে একটু একটু করে দেহটাকে সিঁড়ি বেয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছিল ওপরের এক অজ্ঞাত আলোর উৎসের দিকে। ব্যাগনার, ব্যাগনার, ঈশ্বরের দোহাই, আমায় বাঁচান, আমায় সাহায্য করুন! গ্রিসওয়েল চিৎকার করল। গ্রিসওয়েলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শ্বাসরুদ্ধ হওয়ার মতো অবস্থা। ও পৌঁছে গেল ওপরের ল্যান্ডিংয়ে। এগোতে শুরু করলো হলওয়ে দিয়ে। শীষের শব্দ কমতে কমতে থেমে গেল, কিন্তু তার প্রভাব তাকে এখনো চালিয়ে নিয়ে যাচ্ছিল। সেই ম্লান আলোর দ্যুতি কোন উৎস থেকে আসছিল সেটা গ্রিসওয়েল ধরতে পারল না। গ্রিসওয়েল দেখতে পেল একটা অস্পষ্ট অবয়ব তার দিকে এগিয়ে আসছে, দেখতে একজন নারীর মতো। তবে আজ অবধি কোনো নারীর এমন ভয়ঙ্কর মুখ সে দেখেনি। এই মুখ দেখে, ওই ইস্পাতের মতো নখওয়ালা হাত দেখে গ্রিসওয়েল পুনরায় চিৎকার করার চেষ্টা করল, কিন্তু পারল না। জিভটাকে কেউ যেন বরফে জমিয়ে দিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে কান ফাটানো শব্দে তার পেছনে কিছু একটা ভেঙে পড়ল। ছায়াগুলো সব ভেঙে চুরে আগুনের জিহায় পরিণত হলো। যা জ্বলে উঠেছিল পেছন দিকে পড়ে যেতে থাকা এক পৈশাচিক অবয়বের গায়ে। এক অমানবিক কিচকিচে আর্তনাদ ছড়িয়ে গেল চারদিকে। অন্ধকারের ভেতরেই গ্রিসওয়েল ধপ করে বসে পড়ল হাঁটু মুড়ে। দুহাতে চেপে ধরল নিজের মুখ। ব্যাগনারের হাতের ঝাঁকুনিতে তার ঘোর কাটল। চোখের ওপর এসে পড়া আলোর ঝলকে সে প্রায় অন্ধ হয়ে গেল। চোখ পিটপিট করে সাময়িক অন্ধত্ব কাটালো সে। তারপর মুখ তুলে তাকালো ব্যাগনারের মুখের দিকে। আলোর যে বৃত্ত মেঝেতে পড়েছিল সেদিকে ঝুঁকল। ব্যাগনারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনি ঠিক আছেন তো? কোথাও আঘাত লেগেছে কি? ফর গড সেক উত্তর দিন। আপনার কি কোথাও লেগেছে? ওখানে একটা মাংস কাটার ছুরি পড়ে আছে মেঝের ওপর। না না না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আপনি একেবারে ঠিক সময় গুলিটা চালিয়েছিলেন দানবটাকে লক্ষ্য করে, কিন্তু ওটা কোথায় গেল? কোথায় গেল ওটা? আমাদের খুঁজতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে ওটাকে। কোথায় গেল? কোথায় ওটা? ওটা কিসের আওয়াজ? বাড়ির ভেতর কোনো এক জায়গা থেকে এমন এক শব্দ ভেসে এলো যেন মনে হলো কেউ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। মারাত্মকভাবে ঝাঁকিয়ে দিচ্ছে সব কিছু, উল্টে ফেলে দিচ্ছে আশেপাশে যা আছে। জেকব ঠিকই বলেছিল, সীসা দিয়ে জুবেম্বিদের শেষ করা যায়। পেরেছি ওই দানবীকে শেষ করতে। সাহস হয়নি টর্চ চালানোর, তবে যথেষ্টই আলো ছিল। যখন শীষ শোনা গেল তখন আপনি আমার গায়ের ওপর পা দিয়ে হেঁটে চলে গেলেন। বুঝতে পেরেছিলাম আপনি সম্মোহিত হয়ে গেছেন। অন্য কিছু হতে পারে। আমি আপনাকে অনুসরণ করে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। অতি সাবধানে আপনার শরীরের আড়ালে এগোচ্ছিলাম যাতে জুভেম্বি আমাকে না দেখতে পায়। বলা যায় না, হয়তো পালিয়ে যাবে। গুলি করার আগে বেশ কিছুটা সময় আমাকে অপেক্ষা করতে হয়। তবে স্বীকার করছি, ওই নারকীয় অবয়ব দেখে আমারও হাত পা কেমন অবশ হয়ে গিয়েছিল। ওই দেখুন। টর্চ জ্বালালেন ব্যাগনার।
এবার আর তার আলো কমে গেল না, একইভাবে জ্বলজ্বল করতে থাকলো। আর তাতেই দেখা গেল দেওয়ালের গায়ে একটা উন্মুক্ত স্থান, একটা দরজা, যা এর আগে দেখতে পাওয়া যায়নি। এই সেই গোপন দরজা যা মিস এলিজাবেথ খুঁজে পেয়েছিলেন। ব্যাকনার বলে উঠলেন। চলুন দেখা যাক। উনি হলওয়ে পেরিয়ে দৌড়ে গেলেন। গ্রিসওয়েল ঝিমঝিমে মানসিকতা নিয়ে ওকে অনুসরণ করল। রহস্যজনক দরজার উল্টো দিক থেকে যে ছটফট করা শব্দ ভেসে আসছিল সেটা থেমে গেল। আলো পড়তেই দেখা গেল একটা সংকীর্ণ সুড়ঙ্গের মতো, যা চলে গেছে মোটা দেওয়ালের ভেতর দিয়ে। ব্যাকনার বিনা দ্বিধায় ওখানে ঢুকে পড়লেন। সম্ভবত ওটার মানুষের মতো ভাবনা চিন্তা করার ক্ষমতা নেই। কথাটা বিড়বিড়িয়ে উচ্চারণ করে ব্যাকনার সামনের দিকে আলো ফেললেন। তবে রাতে পায়ের ছাপ মুছে ফেলার মতো কাজটাও কিন্তু করেছিল, যাতে আমরা দেওয়ালের গায়ে ওই দরজাটা না খুঁজে পাই। সামনে একটা ঘরও আছে, ব্ল্যাসেনভিলেদের গোপন কক্ষ। ব্যাকনারের কথা শেষ হতে না হতেই গ্রিসওয়েল চিৎকার করে উঠল, হায় ঈশ্বর! এ তো আমার সেই স্বপ্নে দেখা জানালাহীন ঘর, যেখানে যেখানে আমি 3টে দেহ দেখেছিলাম ঝুলন্ত অবস্থায়। গোলাকার ঘরটার ভেতর ব্যাকনারের টর্চের আলো ঘোরাফেরা করছিল। সেটা থেমে গেল এবার। গতিহীন আলোর বিস্তৃত বৃত্তে 3টি অবয়ব দেখা গেল। 3টে শুকনো চুপসে যাওয়া মমির মতো আকৃতি। তাদের পরনে পুরনো ধাঁচের পোশাক, তাদের চপ্পল সমেত পা মেঝে থেকে বেশ খানিকটা ওপরে ঝুলছিল। ওদের ভেঙে যাওয়া গলায় শেকল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল সিলিং থেকে। ব্ল্যাসেনভিলেদের হারিয়ে যাওয়া 3 বোন। মিস এলিজাবেথ তাহলে আদপেই পাগল ছিলেন না। শরীফ, শরীফ, ওদিকে দেখুন, ওইখানে ওইখানে ওই কোণটার দিকে দেখুন। আলো সরে গিয়ে থামল ইঙ্গিত করা কোণটার দিকে। এই জিনিসটি কি কখনোই একজন নারী ছিল? হায় ঈশ্বর, হায় ঈশ্বর, শুধু মুখটা দেখুন। মৃত্যুর পরেও কি ভয়ানক। হাতগুলো দেখুন, যেন কোনো জন্তুর থাবা। এটা যে মানুষ ছিল তার প্রমাণ পাওয়া যাচ্ছে ওর পরনের পুরানো বলরুম গাউনটা দেখে মাত্র। কিন্তু আমি ভাবছি, একজন মুলাটো দাসী কেন এমন পোশাক পরেছিল? 40 বছরেরও বেশি সময় ধরে এটাই ওর আবরণ হয়ে আছে। এক কোণে হাত পা ছড়িয়ে পড়ে থাকা বস্তুটার দিকে এগিয়ে যেতে যেতে ব্যাকনার বললেন, এই জিনিসটাই আপনাকে বাঁচিয়ে দেবে গ্রিসওয়েল। রামদাহাতে এক পাগল মহিলা, আদালতে এটা কি প্রয়োজন? বাপরে বাপ, কি সাংঘাতিক প্রতিশোধ স্পৃহা, কি জঘন্য! না জানি কি সাংঘাতিক পাশবিক প্রকৃতির মানসিকতায় জারিত হয়েছিল ওই নারী, যার কারণে সে ভুডু বিদ্যার সাহায্য নিয়েছিল, কিন্তু অন্যভাবে। আমরা বুড়ো জেকবের স্মৃতিচারণটাকে ভুল বুঝেছিলাম, সাথেই মিস এলিজাবেথের লেখাটাকেও। উনি ভালোভাবেই সব জানতেন, কিন্তু পারিবারিক গর্ব তাকে সত্য প্রকাশে আটকে ছিল। মুলাটো পরিচারিকা তার প্রতিশোধ নিয়েছিল, কিন্তু আমরা যেভাবে ভাবছি সেভাবে নয়। বুড়ো জেকব কালো জাদু পানীয় বানিয়ে দিয়েছিল, সেটা সে নিজে খায়নি। সে এটা অন্য একজনের জন্য বানিয়ে এনেছিল। যেভাবেই হোক, সেই মানুষটির খাবার বা কফিতে ওটা মিশিয়ে দেয়, এতে কোনো সন্দেহ নেই। এভাবেই নরকের বীজ বপন করে জোয়ান এবং এখান থেকে পালিয়ে যায়। তার মানে ওটা জোয়ান নয়? আমি যখন ওকে হলওয়েতে দেখি তখনই বুঝে গিয়েছিলাম। আর যাই হোক, ওটা কোনো মুলাটো নারীর অবয়ব হতে পারে না। ওই বিকৃত দেহে এখনও পারিবারিক বৈশিষ্ট্য বর্তমান।
আমি তার প্রতিকৃতি দেখেছি। আমার ভুল হতেই পারে না। ওই যে ভয়ানক অবয়বটা ওখানে দেখতে পাচ্ছেন, সে একদা পরিচিত ছিল সিলিয়া ব্ল্যাসেনভিলে নামে। আপনারা শুনলেন রবার্ট ই হাওয়ার্ডের গল্প অবলম্বনে জুভেম্বি দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কেমন লাগলো গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমাদের জন্য গল্পটি অনুবাদ করেছেন প্রতিম দাস। প্রতিম দাসের জন্ম 1974 সালে মুর্শিদাবাদের বহরমপুরে। পেশায় অনুবাদক এবং ছবি আঁকি। প্রফেশনালি লেখালেখির শুরু 2010 সাল থেকে হলেও 1997 সালে হ্যারি পটারের প্রথম প্রকাশিত বইটি উনি অনুবাদের চেষ্টা করেন প্রকাশ হওয়ার 3 মাসের মাথায়। প্রতিম দাসের প্রথম প্রকাশিত বই বার্ডস দ্য রিয়েল বডি। সাম্প্রতিকতম বই ভয়াতঙ্ক প্রকাশিত হয়েছে অরিক বইওয়ালা প্রকাশনী থেকে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে কোনান অমনিবাস, সত্যি ভূতের খোঁজে এবং টারজান সিরিজের 40টি উপন্যাস। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের তরফ থেকে প্রতিমবাবুকে আগাম অভিনন্দন। আজকের গল্প পাঠে আমি সায়ন, অন্যান্য চরিত্রে তমাল, সাবর্ণ ও সায়ন, আবহ সৃষ্টিতে সাবর্ণ, থাম্বনেল ডিজাইনে কৃষ্ণেন্দু। 2 নভেম্বর থেকে আমরা হাজির হচ্ছি ডাকিনী চক্র নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।